স্যার রেকর্ডিংটা একটু অন করে দিন স্যার। হ্যাঁ, রেকর্ডিং অন করা হয়েছে। আচ্ছা, আমরা লাস্ট দিন পড়ছিলাম টোটাল কস্ট অ্যাপ্রোচ আর হচ্ছে ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ। কারো কোনো সমস্যা আছে আপনারা বা দেখছিলেন বা হচ্ছে কালকে ক্লাসে বুঝতে কোনো জায়গায় কোনো ঘাটতি আছে, সমস্যা? না বুঝলে স্যার মানে আপনারা ওই যে ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ ধরে স্যার যে স্যার আপনি বলছেন যে ম্যাথটা করার জন্য স্যার ওইটা হ্যাঁ, যদি হ্যাঁ, আবার একটু বুঝিয়ে দিতেন স্যার। মানে স্যার একটু প্রবলেম হয়েছিল। ওই যে ইনক্রিমেন্টাল কস্ট যেটা হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন স্যার আমরা বাসাতে করার জন্য। হ্যাঁ, ওটা কি ট্রাই করছিলেন? এনে স্যার যে ২ টা ছিল, একটা তো পার্ট আপনি করে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার বুঝতে ট্রাই পারছি। করছিলাম। তবে স্যার জি স্যার। আনসারটা মিলে নাই। আর একটা স্যার আপনি করে দিয়েছিলেন অন্যটা স্যার। বুঝতে পারছি। ওইটা যেটা মিলে নাই সেটা মিলবেও না। ঠিক আছে? সেটা স্যার আপনি আপনাদেরকে ওইটা স্যার আমার মাইনাস এই এই অ্যান্সারটা আসছে স্যার। না, আমি বলি। সেটা হচ্ছে না মিলার কারণ আছে। সেটা হচ্ছে আপনাদের ট্রাই করতে বলছি যাতে আপনারা এই ভুলটা ধরতে পারেন। ঠিক আছে? সেটা মিলবেও না। আমি বলি কেন মিলবে না। ঠিক আছে? এখানে দেখেন যে আমি বলছি এখানে আমরা কার ফেভারে হিসাব করছিলাম। এখানে হচ্ছে নিউ ওয়াশারের ফেভারে হিসাব করছি। তো নিউ ওয়াশারের ফেভারে যখন হিসাব করছি তখন হচ্ছে আমরা ওল্ড ইকুইপমেন্টটা বিক্রি করে দিতে পারছি। ঠিক আছে? তো ওল্ড ইকুইপমেন্টের সালভেজ ভ্যালু এড করতে পারছি এবং হচ্ছে নিউ ইকুইপমেন্টেরও সালভেজ ভ্যালু এড করতে পারতেছি। ঠিক আছে? তো হচ্ছে আমরা যখন মানে এক্সিস্টিং মানে হচ্ছে পুরনো ওয়াশারের ফেভারে হিসাব করব তখন হচ্ছে আমরা কিন্তু কোনো ধরনের সালভেজ ভ্যালু পাইতেছি না। ঠিক আছে? কারণ হচ্ছে তখন পুরনোটা আমরা বিক্রি করতে পারতেছি না। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে ওই ক্ষেত্রে আমরা পুরনোটার সালভেজ ভ্যালু যে পার্টটা ওই পার্টটা পাইতেছি না। যেহেতু নতুন ইকুইপমেন্ট কিনাও হয় নাই, সেহেতু নতুন ইকুইপমেন্টেরও সালভেজ ভ্যালুর কোনো মানে পার্ট আসবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে প্রশ্নে কোনো ধরনের আপনার ইনফরমেশন দেওয়া না থাকে তাহলে হচ্ছে আপনি একটার সাথে আরেকটা মিলাইতে পারবেন না। এটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য ছিল যে আপনারা যাতে এই ভুলটা বের করতে পারেন। ঠিক আছে? এখন হচ্ছে এখানে আপনি দেখলেই খেয়াল করতে পারবেন যে এখানে ওল্ড ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছে আর যেখানে আমার এক্সিস্টিং ওল্ড ইকুইপমেন্ট আমি রাখবো। ঠিক আছে? বা হচ্ছে ওইটার ফেভারে যখন হিসাব করবো তখন কিন্তু আমি ওল্ড ইকুইপমেন্ট বিক্রি করতে পারতেছি না। ঠিক আছে? তো দেখা গেছে যে এরকম যদি সামঞ্জস্য মানে হচ্ছে অসামঞ্জস্য থাকে, ঠিক আছে? তো তখন আপনারা কি করবেন? তখন আপনারা একটু কষ্ট করে হিসাব করে বের করে নেবেন যে কোন কেসে আমার এনপিভিটা পজিটিভ থাকতেছে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে ওই কেসটা হিসাব করে আপনার ওই মানে ওই জিনিসটার ফেভারে হিসাব করে ফেলবেন। ঠিক আছে? আর প্রশ্নে এরকম সরাসরি উল্লেখ করা থাকবে না যা আপনারা ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ দিয়ে করেন অথবা হচ্ছে টোটাল কস্ট অ্যাপ্রোচ দিয়ে করেন। আপনাদের জন্য ওপেন সিলেকশন থাকবে। ঠিক আছে? এটা জাস্ট শিখার জন্য শিখা। বুঝতে পারছেন? আর যদিও ওইরকম কইরা দেওয়া থাকে তাহলে হচ্ছে জাস্ট এমনিতে নরমালি আপনার চোখের দেখা দেখলে তো বুঝবেন যে কোন ক্ষেত্রে আমরা এনপিভিটা পজিটিভ পাইতেছি। যে ক্ষেত্রে পাইতেছি তো জাস্ট সেটার ফেভারে হিসাব করে ফেলবেন। ঠিক আছে? আর যেহেতু হচ্ছে আমার এক্সিস্টিং ওয়াশার যেটা সেটার ফেভারে নিলে আপনি হচ্ছে এই যে সালভেজ ভ্যালু যেটা এই পার্টটা পাইতেছেন না। তো আলটিমেটলি আমার তো এইভাবে আর এটার পরিবর্তে আমার প্রশ্নে যেহেতু কোনো ইনফরমেশনও দেওয়া নেই সেহেতু হচ্ছে আপনি এটার ফেভারে ধরে হিসাব করলে পারফেক্ট হিসাবটা পাবেন না। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে বাসায় ট্রাই করেন, কারণ বাসায় ট্রাই করলে একটা পার্থক্য আপনারা ধরতে পারবেন। যেটা হচ্ছে কোন ক্ষেত্রে আমরা করতে পারবো আর কোন ক্ষেত্রে হচ্ছে আমরা করতে পারবো না। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে আমরা আজকের নেক্সট যেটা আছে নেক্সট একটা অ্যাপ্রোচ। স্যার হ্যাঁ, প্রশ্ন আছে কোনো? স্যার আচ্ছা, ওইটা কি আউটফ্লো হিসেবে ধরা যায় না স্যার? না আউটফ্লো হিসেবে ধরা লাগবে বা ইনফ্লো হিসেবে ধরা লাগবে এরকম না। আপনি হচ্ছে না যেটার ফেভারে আপনি হিসাব করবেন সেটা থেকে মানে মানে সাবট্রাক্ট করবেন। তখন যদি দেখা যায় যে আলটিমেটলি আপনার ইনফ্লো আসতেছে তখন আমি ইনফ্লোটা বসাবেন। যদি দেখা যায় যে আউটফ্লো হয়ে যাচ্ছে তখন আপনি আউটফ্লোটা বসাবেন। যেমন হচ্ছে আমার কি এক্সিস্টিং ওয়াশার যেটা সেটার জন্য আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল? $1,75,000। ঠিক আছে? আর যেটা হচ্ছে আমার কি ছিল? নিউ ওয়াশার ছিল। তো সেটার ক্ষেত্রে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল? $3,00,000। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, $3,00,000। তো দেখা যাচ্ছে যে আমি যদি মানে কি করি এক্সিস্টিং ওয়াশারটা রাখতে চাই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার জি স্যার। $1,25,000 হচ্ছে আমার ইনফ্লো। ঠিক না? কারণ হচ্ছে $1,25,000 আমার কম খরচ হচ্ছে। তো দেখা যাচ্ছে এই জিনিসটা আমার তখন ইনফ্লোতে চলে যাবে। তো জাস্ট জি হচ্ছে এরকম ভাবে হিসাব করে করে আপনার বসানো লাগবে। এখন হচ্ছে আপনি যেই অ্যাপ্রোচটা ফলো করে আর কি
কমফোর্টেবল ফিল করেন ওইভাবে ফলো করেন। যদি আপনার কাছে ইনক্রিমেন্টাল কস্ট অপশনটা মানে হচ্ছে এই অ্যাপ্রোচটা যদি ঝামেলার মনে হয়, তাহলে আপনি টোটাল কস্ট অ্যাপ্রোচ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আলাদা আলাদা করলে যদি সুবিধা মনে হয় তো আলাদা আলাদা জি করবেন, স্যার। ঠিক আছে? তো আর এইরকম মানে বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিক্যাল সিনারিওতে দেখা যায় যে সব সময় যে মানে ওল্ড ওয়াশারের ক্যারেক্টারিস্টিক বা ফিচার গুলা এবং হচ্ছে এক্সিস্টিং ওয়াশারের ফিচার গুলা মানে সমান নাও থাকতে পারে, ঠিক আছে? বা হচ্ছে আপনার আপনি যেটা এক্সিস্টিং কার ওয়াশার সেটা যখন আপনি রিমডেলিং করবেন সেটার মানে লাইফ টাইম হচ্ছে নিউ ওয়াশারের লাইফ টাইমের সমান নাও হইতে পারে। তখন দেখা যাচ্ছে আপনি যে মানে রিটার্ন পাইতেছেন সেই সময়কালটা সেম নাও হইতে পারে। আর সময়কাল সেম না হলে তো আপনি মানে একটা আরেকটার সাথে কম্পেয়ার করতে পারবেন না, যেটা আমি গতকালকে বলছি, ঠিক না? তো দেখা যাইতেছে যে মানে পারফেক্টলি মানে আইডেন্টিক্যাল না হইলে হচ্ছে আপনি ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারবেন না, এগুলোর অনেক লিমিটেশন আছে। তো প্রশ্নে যখন এই জিনিসগুলো হচ্ছে আপনার মানে পারফেক্টলি আইডেন্টিক্যাল থাকবে তখনই শুধুমাত্র এই জিনিসটা ইউজ করতে পারবেন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আজকে দেখেন লিস্ট কস্ট ডিসিশন। তো লিস্ট কস্ট ডিসিশনের নাম থেকে বোঝা যাইতেছে যে এইখানে হচ্ছে আমার রেভিনিউ যেটা আছে বা হচ্ছে আমার ইনকাম যেটা আছে সেটা সরাসরি আমার ইনভলভ থাকে না, ঠিক আছে? তো আপনি মানে দুইটা প্রজেক্ট হিসেব করবেন, ঠিক আছে? যে আমার প্রজেক্ট এ আছে একটা, প্রজেক্ট বি আছে একটা, বা হচ্ছে আমার হাতে দুইটা বলতে পারেন যে দুইটা অপশন আছে বা হচ্ছে দুইটা অল্টারনেটিভ আছে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমি প্রথম অল্টারনেটিভটা যদি বাছাই করি তাহলে হচ্ছে আমার মনে করেন যে $80,000 খরচ হইতেছে। আর যদি প্রজেক্ট বি বা হচ্ছে সেকেন্ড বি অল্টারনেটিভটা যদি আমি নেই তাহলে দেখা যাচ্ছে হচ্ছে আমার $90,000 খরচ হচ্ছে। তো আমি কোন প্রজেক্টটা বাইছা নিব? যেটাতে সবচেয়ে কম খরচ হইতেছে সেটা না? জি স্যার। হ্যাঁ, তো এই জি স্যার। হ্যাঁ এই অ্যাপ্রোচটাই হইতেছে আপনার লিস্ট কস্ট ডিসিশন, ঠিক আছে? তো যেই আমার প্রজেক্টে বা হচ্ছে যে অল্টারনেটিভের মধ্যে আমার খরচ সবচেয়ে কম হইতেছে তো সেটাই হচ্ছে আমার লিস্ট কস্ট ডিসিশন। তো এইখানে আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, একটু মিউট করা লাগছিল। তো দেখেন লিস্ট কস্ট ডিসিশনে এখানে দেখেন যে আপনার এক্সাম্পল কি দেওয়া আছে, ঠিক আছে? তো এইখানেও সেম মানে ডিসিশন হচ্ছে আমি কি ওল্ড ট্রাকটা রাখবো নাকি হচ্ছে নতুন আরেকটা ট্রাক আমি কিনবো, ঠিক আছে? তো এখানে দেখেন যদি আমি ওল্ড ট্রাক রিমডেলিং করতে চাই তাহলে হচ্ছে আমার কি পরিমাণ কস্ট আছে, আর হচ্ছে নিউ ট্রাক যদি আমি পারচেজ করতে চাই তাহলে হচ্ছে আমার কি পরিমাণ কস্ট আছে। তো এখানে দেখেন যে ওল্ড ট্রাক যদি আমি রাখি তাহলে হচ্ছে আমার এটাকে রিমডেলিং করতে বা হচ্ছে আমার হচ্ছে এটাকে মানে মেইনটেনেন্সের জন্য আমার কি পরিমাণ খরচ হচ্ছে। তো ওভারঅল কস্ট শুরুতেই যেটা হচ্ছে বর্তমানে খরচ করতে হবে রিমডেলিং করার জন্য সেটা হচ্ছে $4,500, ঠিক আছে? এবং হচ্ছে এখানে দেওয়া আছে আপনার কি অ্যানুয়াল অপারেটিং কস্ট, সেটা হচ্ছে বছরে খরচ হবে কত $10,000, এবং হচ্ছে স্যালভেজ ভ্যালু ইন 5 ইয়ার্স মানে হচ্ছে 5 বছর পর এই ওল্ড ট্রাকটা 5 বছর ব্যবহার করার পর এটার স্যালভেজ ভ্যালু হচ্ছে আপনার $250, ঠিক আছে? এবং এখন যদি আপনি বিক্রি করে দেন স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে ওল্ড ট্রাকটা যদি আপনি ইউজ করতে না চান, ঠিক আছে, সরাসরি যদি নিউ ট্রাক কিনে ফেলতে চান তখন যদি আপনি ওল্ড ট্রাকটা বিক্রি করে দেন তখন হচ্ছে এটা স্যালভেজ ভ্যালু $9,000, ঠিক আছে? আর তেমনি যদি মানে আমরা আরেক সাইডে যদি নিউ ট্রাকটা দেখি তাহলে হচ্ছে নিউ ট্রাক কিনতে আমার খরচ পড়বে $21,000, অ্যানুয়াল অপারেটিং কস্ট হবে $6,000 করে পার বছরে, এবং এটা স্যালভেজ ভ্যালু 5 বছর পর আমরা কত পাইতেছি 3,000। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা দুইটা কেস কনসিডার করব, দুইটা কেস কনসিডার করে প্রত্যেকটার প্রেজেন্ট ভ্যালু বের করব, ঠিক আছে? প্রত্যেকটা প্রেজেন্ট ভ্যালু বের করে দেখব যে কোন ক্ষেত্রে আমার কস্টটা কম হইতেছে। যে ক্ষেত্রে আমার কস্টটা কম হবে আমি সেই ডিসিশনটাই নিব, এবং আমার কোম্পানি বলে দিচ্ছে যে ডিসকাউন্ট রেট আমার 10% রাখা লাগবে। তো আমরা 10% এর ফ্যাক্টরগুলো ইউজ করব। তো হচ্ছে আমরা দেখি সবগুলোর প্রেজেন্ট ফ্যাক্টর নিয়ে আইসা দেখি যে কোনটায় খরচ আমার কম হচ্ছে কোনটায় খরচ আমার বেশি হইতেছে। তো এখানে দেখেন যদি আমি নিউ ট্রাক কিনি তাহলে হচ্ছে আমার কত পারচেজ প্রাইস ছিল $21,000, ঠিক আছে? এটা যেহেতু বর্তমানে খরচ হচ্ছে তাহলে তাহলে আমরা এটার ফ্যাক্টর কত দিয়ে মাল্টিপ্লাই করব 1, ঠিক আছে? তো এটার প্রেজেন্ট ভ্যালু কত থাকতেছে আলটিমেটলি $21,000,
ডলার, এবং এটা কি আমার যেহেতু খরচ বা হচ্ছে আউটফ্লো, সেই কারণে হচ্ছে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে আটকায় দিছি। আচ্ছা, আর দেখেন অ্যানুয়াল অপারেটিং কস্ট। অ্যানুয়াল অপারেটিং কস্ট ছিল আমার $৬,০০০ এবং এটা ছিল আমার কয় বছরের জন্য? 5 বছরের জন্য। ঠিক আছে, তো 5 বছরের জন্য যেহেতু আমি করতেছি, সো হচ্ছে 10% এর 5 বছরের যে ফ্যাক্টর আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে, যেহেতু এটা অ্যানুইটি এই কারণে হচ্ছে ফ্যাক্টরটা পজিটিভ, এই জিনিসটা খেয়াল রাখেন। তো আলটিমেটলি মাল্টিপ্লাই করে আমরা কত পাইলাম? $22,746। আচ্ছা, বসাইলাম। এখন দেখেন এখানে হচ্ছে স্যালভেজ ভ্যালু অফ ওল্ড ট্রাক। এখন ওল্ড ট্রাক যেহেতু হচ্ছে আমরা নতুন ট্রাক কিনছি, তাহলে অবশ্যই পুরনো ট্রাকটা রাখার কোনো মানে হয় না। তো পুরনো ট্রাকটা বিক্রি করে তারপরে অবশ্যই নতুন ট্রাকটা কিনবো। এই কারণে হচ্ছে আমরা পুরনো ট্রাকের যে স্যালভেজ ভ্যালু আছে সেই স্যালভেজ ভ্যালুটা এখানে অ্যাড করে দিছি। ঠিক আছে, তো পুরনো ট্রাকের স্যালভেজ ভ্যালুটা আমি তো মানে এট প্রেজেন্ট মানে বর্তমানেই পাইতেছি, এই কারণে হচ্ছে এটার ফ্যাক্টরটা আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে বসাইছি, এবং যেহেতু এটা হচ্ছে আমার ইনফ্লো সেহেতু এটা পজিটিভ। এবং স্যালভেজ ভ্যালু অফ নিউ ট্রাক, তো আমরা দেখছি যে 5 বছর পর আমার যে নিউ ট্রাক আছে সেটা স্যালভেজ ভ্যালু হচ্ছে এই যে দেখেন এখানে $3,000। ঠিক আছে, তো স্যালভেজ ভ্যালু $3,000 বসায়া আমরা এখানে কত পাইলাম? 5 বছর পর যেহেতু পাইতেছি, তো 5 বছরের এখানে ফ্যাক্টর বসায়া তারপর এখানে আমরা পাইলাম $1,863। তো যেহেতু এটা ইনফ্লো, তো ইনফ্লো বসাইলাম। তো আলটিমেটলি আমার নেট প্রেজেন্ট ভ্যালু হিসাব করে আমরা পাইলাম কত? $32,883। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার আলটিমেট খরচ। ঠিক আছে, এত পরিমাণ আমার খরচ হবে যদি আমি নতুন ট্রাকটা কিনতে চাই। আচ্ছা, এখন দেখেন যদি হচ্ছে আমরা ওল্ড ট্রাকটা রাখতে চাই তাহলে হচ্ছে আমার কি পরিমাণ খরচ হচ্ছে। তো ওভারঅল কস্ট আমরা দেখছি $4,500 আমার এটা রিমডেলিং করার জন্য খরচ হইতেছে, এবং এটা বর্তমানে খরচ হবে। তো ফ্যাক্টর যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমার কস্ট থাকতেছে কত? $4,500। আচ্ছা, আর অপারেটিং কস্ট হচ্ছে প্রত্যেক বছরে আমার $10,000 করে খরচ হবে, এবং এটা কয় বছর? 5 বছর। তো 5 বছরের 10% ফ্যাক্টর অবশ্যই অ্যানুইটির ফ্যাক্টর, সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এখানে পাচ্ছি $37,910। ঠিক আছে, এবং হচ্ছে ওল্ড ট্রাকটা 5 বছর পরে আমি $250 একটা স্যালভেজ ভ্যালু পাবো। ঠিক আছে, তো সেই স্যালভেজ ভ্যালুটা যদি আমি বসাই দিই তো এখানে আসতেছে $155 মতো, এবং আলটিমেটলি নেট প্রেজেন্ট ভ্যালু হিসাব করলে আমরা পাচ্ছি কত? $42,255। তো এখন আপনারা বলেন এইখানে দুইটা কস্টের হিসাব দেওয়া আছে, যেহেতু এটা লিস্ট কস্ট ডিসিশন, তো এখানে হচ্ছে আমার যেটাতে খরচ সবচেয়ে কম হয়েছে সেটাই আমরা প্রজেক্ট হিসেবে বা হচ্ছে সেটাই আমরা কি করব? অ্যাকসেপ্টেড হিসেবে ধরে নিব। তো এখানে আমরা কোন ডিসিশনটা নিব? নিউ ট্রাক কিনবো নাকি হচ্ছে ওল্ড ট্রাকটা রেখে দিব? স্যার বাই নিউ ট্রাক, নিউ ট্রাক বাই দ্য নিউ ট্রাক, হ্যাঁ, বাই তাহলে দ্য নিউ ট্রাক। হ্যাঁ, আমরা হচ্ছে নতুন ট্রাকটা কিনবো, যেহেতু হচ্ছে এখানে আমার খরচ কম হচ্ছে। ক্যালকুলেশন গুলা বুঝতে পারছেন? ক্যালকুলেশনে বোঝার কোনো সমস্যা আছে? না কারণ স্যার, এটা হচ্ছে বুঝতে পারছি। সব ম্যাথ জুড়ে, ঠিক আছে, যত ধরনের অ্যাপ্রোচই হোক, যেমন অ্যাপ্রোচই হোক না কেন, সবখানে কিন্তু এই যে ক্যালকুলেশন গুলা কিন্তু সেম, এই ক্যালকুলেশন গুলাতে কিন্তু কোনো তফাৎ নেই। ঠিক আছে, আপনি যদি এই প্রেজেন্ট ভ্যালুর ক্যালকুলেশনটা বুঝতে পারেন বা হচ্ছে এই যে ফ্যাক্টর গুলা মানে টাইম ভ্যালু অফ মানিটা যদি বুঝতে পারেন, আপনি এই সবগুলা ম্যাথ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই জিনিসটা তো আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ার তো সবার কাছে, নাকি কোনো ধরনের কোনো কনফিউশন আছে? সবার কাছে ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তোমার রেসপন্স করেন, রেসপন্স না করলে মনে হয় যে মানে কারো কাছে ক্লিয়ার না। আচ্ছা, ঠিক আছে, তো বোঝা গেছে যেহেতু। তো এখানে দেখেন, তো হচ্ছে আমরা এখানে জাস্ট ডিসিশনটা দিলাম যে যদি আমরা নিউ ট্রাকটা কিনি তাহলে হচ্ছে আমার $9,372 কম লাগতেছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ইন ফেভার অফ নিউ ট্রাক পারচেজের ক্ষেত্রে আমার $9,372 বেঁচে যাচ্ছে, তো হচ্ছে আমার নিউ ট্রাকটা কেনা বেটার। আচ্ছা, এখন দেখেন নতুন আরেকটা টপিক। তো লিস্ট কস্ট ডিসিশন আমরা বুঝলাম। তো এখন দেখেন এর আগে আমরা পড়ছিলাম হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। ঠিক আছে, তো এখন আমরা পড়বো হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, অথবা হচ্ছে এটাকে এভারেজ রেট অফ রিটার্নও বলে। তো এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, তো ধরে নিতে পারেন যে এই টার্ম থেকে প্রশ্ন আসবেই, ম্যাথ আসবেই। ঠিক আছে, তো দেখেন এভারেজ রেট অফ রিটার্ন বা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা জিনিসটা কি। ঠিক আছে, এখানে এআরআর এর ফর্মুলা যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে এখানে লেখা আছে উপরে হচ্ছে মানে লবে হচ্ছে এভারেজ ইএটি এবং নিচে হচ্ছে এভারেজ ইনভেস্টমেন্ট। যেহেতু হচ্ছে এটা এভারেজ রেট অফ রিটার্ন, তো সেহেতু হচ্ছে এটা
মানে সবকিছুর এভারেজ নিয়ে কাজ করবে এটাই। এবং হচ্ছে ইনটু 100 মানে হচ্ছে এটা জাস্ট পার্সেন্টেজে আমার যে ভ্যালুটা আছে সেটা পার্সেন্টেজে রিটার্ন করবে। ঠিক আছে, তো এখন আসেন যে এখানে ইএটি জিনিসটা এটা কি। ঠিক আছে, তো ইএটি জিনিসটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে অ্যানুয়াল ইনকাম আফটার ট্যাক্স এন্ড ডেপ্রিসিয়েশন, মানে হচ্ছে আপনার যেই পরিমাণ মানে কোনো একটা প্রজেক্ট থেকে বা হচ্ছে কোনো একটা ইনভেস্টমেন্ট থেকে যে পরিমাণ আপনার ইনকাম হয়েছে বা হচ্ছে যে পরিমাণ প্রফিট হয়েছে, সেই প্রফিট থেকে আপনি যদি আপনার যদি ট্যাক্স দেওয়া লাগে, ঠিক আছে, তো আপনি ট্যাক্স দিয়ে দিলেন সেই প্রফিট থেকে একটা অংশ, বা হচ্ছে আপনার যদি সেটা থেকে কোনো ধরনের কোনো পার্সেন্টেজ ডেপ্রিসিয়েশন কাইটা যায়, তো মনে করেন যে ডেপ্রিসিয়েশনও দিয়ে দিলেন, ঠিক আছে, এবং ট্যাক্স আর ডেপ্রিসিয়েশন দেওয়ার পর আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাই হচ্ছে আপনার ইএটি। ঠিক আছে, তো মানে এখন যদি আপনি চিন্তা করেন যে আপনার বছরে ইনকাম হচ্ছে, চিন্তা করেন যে $10,000, ঠিক আছে, তো বছরে যদি $10,000 হয় সেখান থেকে যদি আপনার $1,000 ট্যাক্স দেওয়া লাগে, ঠিক আছে, এবং আপনার ইনকামের উপর 5% যদি ডেপ্রিসিয়েশন দেওয়া লাগে, ঠিক আছে, তো হচ্ছে এই ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন বাদে আপনার যে অ্যামাউন্টটা থাকবে মানে একদম পুরো প্রফিট হিসেবে, তো সেই জিনিসটাই হচ্ছে আপনার ইএটি। ঠিক আছে, এবং সেটার এভারেজ ভ্যালুটা আমরা বসাবো এখানে। ঠিক আছে, তার মানে হচ্ছে এভারেজ ইএটি জিনিসটা থাকবে আমার লবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এভারেজ ইএটি কিভাবে আমরা বের করতেছি। তো এভারেজ ইএটি বের করব হচ্ছে টোটাল ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। তার মানে হচ্ছে আমরা টোটাল যে অ্যামাউন্টটা আমাদের লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন বাদে, সেটা বসাবো এবং হচ্ছে সেটা আমার কয় বছরের লাভ হচ্ছে সেই নাম্বার দিয়ে আমরা ভাগ করব। তো জাস্ট ভাগ করলে আমরা হচ্ছে এভারেজ ইএটিটা পাই যেতেছি। তো জাস্ট লবে সেই এভারেজ ইএটি ভ্যালুটা বসাই দেব। এবং এখানে দেখেন হরে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে এভারেজ ইনভেস্টমেন্ট। তো এভারেজ ইনভেস্টমেন্ট জিনিসটা কি, ঠিক আছে, তো এভারেজ ইনভেস্টমেন্টের ফর্মুলাটাও এখানে দেওয়া আছে দেখেন, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে স্যালভেজ ভ্যালু। এখন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কোনটা? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে একটা প্রজেক্ট চালু করার একদম শুরুতে, ঠিক আছে, আপনার যে ইনভেস্টটা করা লাগে। যেমন দেখছেন না আপনারা যে লাস্ট এক্সাম্পলের মধ্যে ট্রাক, ঠিক আছে, নতুনটা যদি কিনতে চাই তাহলে আমার এই পরিমাণ খরচ করা লাগতেছে, বা হচ্ছে পুরোনোটা যদি রিমডেল করতে চাই তাহলে হচ্ছে আমার এই পরিমাণ ওভারহল কস্ট দেওয়া লাগতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যে আমার একদম পুরো প্রজেক্টের শুরুতেই এট প্রেজেন্টে জিরো টাইমে যে কস্টটা আমার হইতেছে। ঠিক আছে, তো এটার সাথে অ্যাড হবে কি স্যালভেজ ভ্যালু, মানে আমি যেই প্রোডাক্টের মধ্যে বা যে মেশিনারিজ এর উপর ইনভেস্টটা করতেছি সেই মেশিনারিজ বা হচ্ছে সেই প্রোডাক্ট বা হচ্ছে ওই রকম জিনিস থেকে মানে একটা নির্দিষ্ট সময় পর আমি যে স্যালভেজ ভ্যালুটা পাবো সেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে অ্যাড হবে, এবং অ্যাড হয়ে এই জিনিসটা 2 দ্বারা ডিভাইড হবে, অথবা আপনি বলতে পারেন যে হাফ দ্বারা মাল্টিপ্লাইড হবে। ঠিক আছে, এবং এটার সাথে আরেকটা টার্ম যোগ হবে যেটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, তো এই জিনিসটা বেশিরভাগ সময়ই থাকে না, তো যদিও আর কি প্রশ্নে দেওয়া থাকে তাহলে হচ্ছে এই জিনিসটা আপনারা অ্যাড করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল যেটা সেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে আর কি অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তো জিনিসটা আর কি মানে একসাথে হিসাব করে ফেলা হয় যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা হচ্ছে একসাথে হিসাব করে ফেলা হয়, এই কারণে আর কি এই নেট ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা আলাদাভাবে থাকে না। তো যদি প্রশ্নে ওইরকম উল্লেখ করে দেওয়া থাকে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এত, নেট ওয়ার্কিং ক্যাপিটাল এত, তাহলে হচ্ছে আপনারা আলাদা আলাদাভাবে বসাবেন, তাছাড়া আলাদা আলাদাভাবে বসানোর দরকার নাই। ঠিক আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টের মধ্যেই নেট ওয়ার্কিং ক্যাপিটাল চলে আসবে। ফর্মুলাটা বোঝা গেছে? জি স্যার। স্যার ওই যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল এটা একটু বুঝিয়ে দিতেন স্যার, এই জিনিসটা আসলে কি নেট ওয়ার্কিং নেট ক্যাপিটাল? ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে আপনার মনে করেন যে আপনার কাজটা চালানোর জন্য একটা ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। ঠিক আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে তো আপনি মনে করেন যে মেশিনারিজ কিনে ফেললেন। ঠিক আছে, তো মনে করেন যে আপনি একটা মেশিনারিজ বা হচ্ছে কোনো একটা ওয়ার্কশপ দিবেন। ঠিক আছে, তো সেটার জন্য আপনার তো কিছু পরিমাণ প্রোডাক্ট লাগবে বা টুলস লাগবে, তো সেই টুলস গুলো আপনি কিনলেন, তো সেটা কেনার জন্য যে খরচটা সেটা হচ্ছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এখন হচ্ছে আপনার কাজটা চালানোর জন্য তো আপনার কিছু খরচ হবে। ঠিক আছে, লাইক মনে করেন যে এখন আপনার মানে প্রোডাক্ট গুলো যে চালাইতেছেন সেটার জন্য আপনার কারেন্ট বিলের একটা খরচ আছে, গ্যাস বিলের একটা খরচ আছে। ঠিক আছে, আপনি যে মানে ম্যান পাওয়ার লাগাইতেছেন সেটার পিছনে একটা খরচ আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, আপনার কাজের জন্য এই জিনিসগুলা লাগতেছে, এবং এগুলা কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট না, এগুলা কিন্তু আপনার মানে কাজ যতদিন চলতেছে ততদিন ধরে আপনি কি করতেছেন, খরচ করতেছেন। তো এই ওয়ার্কিং ক্যাপিটালটা যখন আপনি নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করবেন তখন হচ্ছে আপনি নেট ওয়ার্কিং ক্যাপিটালটা পাওয়া যেতেছে। ঠিক আছে, তো আলটিমেটলি কত ওয়ার্কিং ক্যাপিটাল হইতেছে, টোটাল ওয়ার্কিং ক্যাপিটালকে আপনি হচ্ছে যখন নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করবেন তখন হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাবেন। এখন এইটা ডিপেন্ড করতেছে আপনার প্রশ্নে কি রকম ইনফরমেশন দেওয়া থাকে। আপনার প্রশ্নে যদি সরাসরি নেটওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকে তাহলে তো ভালোই, জাস্ট
ভ্যালু পুট করে অ্যান্সার বের করবেন। আর যদি না দেওয়া থাকে তাহলে হচ্ছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকবে এবং হচ্ছে নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে, জাস্ট ভাগ করে নেট ওয়ার্কিং ক্যাপিটালটা বের করে জাস্ট ভ্যালুটা বসায় দেবেন। বুঝা গেছে? যার প্রশ্ন ছিল বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। আচ্ছা, তো এক্সাম্পল দেখার আগে আমরা একটু এটার মেরিট আর ডিমেরিটটা জেনে নিই। তো মেরিটটা হচ্ছে এটা ক্যালকুলেট করা সোজা, অন্যগুলার মতো এত মানে কষ্ট করে ক্যালকুলেট করা লাগে না, জাস্ট হচ্ছে ফর্মুলাতে ভ্যালুগুলো বসাইলে আমরা পেয়ে যেতেছি। এবং এটার মধ্যে হচ্ছে আমাদের যে ক্যাশ ইনফ্লোর ব্যাপারটা ছিল, ঠিক আছে, যে এই টাইমে আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে বা হচ্ছে আমি মানে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আইসা আমার লাভ হচ্ছে না লস হচ্ছে সবকিছু হিসাব করে, বা হচ্ছে আমার রিটার্ন রেট যেটা সেটা হিসাব করে তারপরে যে আমি হিসাব করতাম, তো ওইটার উপরে এটা এতটা ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে জাস্ট অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সরাসরি। এবং যেটা আমি বললাম যে মানে চলে আসছে কথায় কথা যে টাইম ভ্যালু অফ মানি, মানে হচ্ছে আমার একটা নির্দিষ্ট সময় পরে টাকাটা উঠা আসলে, ঠিক আছে, সেটার যে প্রেজেন্ট ভ্যালু কমে যায় বা হচ্ছে এরকম। তো এই থিওরিটা আমার হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, মানে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের মধ্যে আসে না, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এটা তার একটা বড় ধরনের ডিমেরিট। আর হচ্ছে কনসিডার দ্য টোটাল বেনিফিটস অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রজেক্ট, মানে হচ্ছে এখানে আপনার বেনিফিট হিসাব করা সোজা, মানে হচ্ছে এখানে যদি আপনারা যৌথভাবে কোনো একটা ইনভেস্টমেন্ট করেন, ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে লাভটা হচ্ছে এটা আপনি সহজেই হিসাব করতে পারতেছেন, বা হচ্ছে আপনি আজকে কি পরিমাণ ইনভেস্ট করছেন বা হচ্ছে 5 বছর পরে কি পরিমাণ ইনভেস্ট করছেন, সেটা 5 বছর আগায় নিয়ে আসলে কি প্রেজেন্ট, মানে এত কঠিন কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট হচ্ছে নগদ ইনভেস্ট করতেছেন, যে টাকা বেনিফিট হচ্ছে সেই টাকা আপনারা ভাগ করে নিয়ে যেতে পারতেছেন, ঠিক আছে, এইরকম একটা হিসাব, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে বলছে। আর ডিমেরিট তো বললামই, টাইম ভ্যালু অফ মানিকে ইগনোর করে, এবং হচ্ছে রিইনভেস্টমেন্ট যেটা, মানে হচ্ছে রিইনভেস্টমেন্ট পটেনশিয়াল, মানে হচ্ছে আপনি প্রজেক্ট চলাকালীন সময়ে যে ইনভেস্টমেন্টটা করতে পারবেন বা হচ্ছে, তো সেইখানে হচ্ছে যে ক্যালকুলেশন গুলা, তো ওই ক্যালকুলেশন গুলাকে মানে সে ওইরকম ভাবে হিসাব করতে পারে না, ঠিক আছে। তো দেখা যায় যে এই জিনিসগুলা এটার জন্য এই মেথডটার জন্য একটা কমপ্লেক্সিটি বা হচ্ছে এটা তার একটা লিমিটেশন, ঠিক আছে। তো এই হচ্ছে কিছু পরিমাণ লিমিটেশন যেটা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের আছে, এবং এটা ক্যালকুলেশনও ঝামেলা হয়ে যায় যখন হচ্ছে আমরা ডিফারেন্ট মেথড মানে অ্যাকাউন্টিং প্রফিটের জন্য ডিফারেন্ট মেথড হিসাব করতে চাই, বা হচ্ছে যখন একটু কমপ্লেক্সলি চিন্তা করব তখন হচ্ছে এই মেথডটা কোনো ধরনের সলিউশন দিতে পারে না, ঠিক আছে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে কি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন এখানে কি বলা আছে যে কেউ একজন একটা নিউ মেশিন কিনতে চাচ্ছে, ঠিক আছে, তার খরচ হবে ৮০,০০০ টাকা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে মেশিনের মানে অ্যাপ্রক্সিমেট লাইফ স্প্যান হবে কত, 7 ইয়ার্স। আচ্ছা, এবং এবং 7 বছর পর তার একটা স্যালভেজ ভ্যালু আসবে, স্যালভেজ ভ্যালুটা হচ্ছে ৩,০০০ টাকা, ঠিক আছে। এবং হচ্ছে এটার জন্য যেই ক্যাশ ফ্লো বা হচ্ছে আমার যেই ইনকাম গুলো আসতেছে সেই ইনকাম গুলো এখানে দেওয়া আছে, যে প্রথম বছর পর কত ইনকাম, দ্বিতীয় বছর পর কত ইনকাম, তৃতীয় বছর পর কত ইনকাম, তো এই ইনকাম গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমার কি বের করতে হবে, বের করতে হবে হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এবং হচ্ছে রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো এখন দেখেন আমার যে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নে আমরা জানি কি কোনো ধরনের টাইম ভ্যালু অফ মানি হিসাব করা লাগে না। তো আলটিমেটলি আমরা কি করব, এখানে আমার যে অ্যানুয়াল নেট ইনকাম আছে, ঠিক আছে, সিম্পলি জাস্ট যত ইনকাম হচ্ছে সবগুলা যোগ করে দিব, ঠিক আছে। মানে আমার প্রথম বছর পর কত ইনকাম হয়েছে, দ্বিতীয় বছরে কত হয়েছে, তৃতীয় বছরে কত হয়েছে, এরকম সবগুলা যোগ করে দিব। তো আলটিমেটলি এই জিনিসগুলো যোগ করার পর আমি টোটাল গ্র্যান্ড টোটাল কত পাইলাম, 48,000, ঠিক আছে। তো এখন হচ্ছে জাস্ট অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের ফর্মুলাতে আমরা বসাই। তো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বের করার জন্য আমাদের কি লাগবে, আমাদের লবে ছিল এভারেজ ইএটি এবং হরে ছিল কি এভারেজ ইনভেস্টমেন্ট। তো আলাদা আলাদা ভাবে আমরা সেই ফর্মুলাতে বসাই। তো এভারেজ ইএটি সমান আমরা কি জানি, টোটাল ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। আর টোটাল ইএটি মানে হচ্ছে আমার টোটাল যেই ইনকামটা। তো এইখানে যেহেতু ট্যাক্স আর ডেপ্রিসিয়েশনের কোনো কিছু বলা নাই, সেহেতু হচ্ছে আমরা ধরে নিতে পারি যে আমার যে ইনকামটা হয়েছে সেটা হচ্ছে ট্যাক্স আর ডেপ্রিসিয়েশন ছাড়াই, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে আমাদের ইনকাম যেটা ছিল 48,000, সেটা আমাদের টোটাল ইএটি বা হচ্ছে টোটাল ইনকাম, ঠিক আছে। এবং নাম্বার অফ ইয়ার্স 7 বছর ছিল, তো 7 বছর দিয়ে 7 দিয়ে ভাগ করলে আমরা অ্যারাউন্ড কত 6857, তো এইরকম কিছু একটা পাই, ঠিক আছে। তো এটা বের হলো আমার এভারেজ ইএটি। এখন আমরা বের করব এভারেজ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো এভারেজ ইনভেস্টমেন্টে দেখেন, তো আমার ফর্মুলার হাফ সামনে আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার কত,
ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল আমার 80,000 এবং স্যালভেজ ভ্যালু কত ছিল 30,000 এবং এটাকে ডিভাইড করছি আমরা কত 2 দিয়ে এবং হচ্ছে যেহেতু আমার হচ্ছে কোনো নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলা নাই সেহেতু এই জায়গায় আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটালটা 0 বসাইছি। আলটিমেটলি 83,000 ভাগ 2 মানে হচ্ছে 41,500। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এভারেজ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো জাস্ট এখন সিম্পলি আমরা কি করব, এভারেজ ইএটি ডিভাইডেড বাই হচ্ছে আমরা এভারেজ ইনভেস্টমেন্ট বসায় দেব। তো বসায় 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পার্সেন্টেজে আমাদের এআরআর পাই যেতেছি 16.52%। ঠিক আছে, এখন দেখেন আমরা আরেকটা জিনিস বের করতে বলছিলাম যেটা হচ্ছে আমার রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট। তো এইটা বের করার ফর্মুলা হচ্ছে আমার এভারেজ ইএটি ডিভাইডেড বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এটার মানে আমার অ্যাব্রিভিয়েশনই বলতেছে যে রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমার একদম পুরো অরিজিনাল মানে শুধুমাত্র ইনভেস্টটা যতটুকু ছিল সেটার সাপেক্ষে আমার কি পরিমাণ ইনকাম হইতেছে। ঠিক আছে, তো সেটার এভারেজ ভ্যালুটা, তো জাস্ট এভারেজ ইএটি যেটা ছিল সেটা তো আমরা আগে বের করছি 6,857 টাকা, সেটা বসাবো। আর হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট আমার কত ছিল 80,000। ঠিক আছে, এটাই তো অরিজিনাল ইনভেস্টমেন্ট। তো এই ভ্যালুটা বসায় দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো 8.57%। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেকে নেমে আসছে, কারণ হচ্ছে এখানে আমরা 83,000 ভ্যালুটাকে কি করছিলাম 2 দিয়ে ভাগ করছিলাম, তো এখানে আমরা ভাগ করতেছি, তো দেখা যাচ্ছে যে অর্ধেকে নেমে আসছে ভ্যালুটা। তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এবং হচ্ছে রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, বোঝা গেছে তাহলে এই ম্যাথ নিয়ে কারো কোনো প্রশ্ন? বোঝা যাইতেছে? ম্যাথগুলো সোজা, জাস্ট হচ্ছে একবার করে দেখলে আপনারা পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে এটা তো আরো সোজা, এটাতে কোনো টাইম ভ্যালু অফ মানি কোনো কিছু হিসাব করা লাগে না, প্রেজেন্ট ভ্যালু হিসাব করা লাগে না, জাস্ট হচ্ছে সিম্পল ফর্মুলাতে বসাবেন আর ম্যাথ করবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট আরেকটা টপিকে যাই। দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে একটা জিনিস আছে যে আমাদের যে ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলো আছে, ঠিক আছে, সেই ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলা মানে আমার সেই ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলোর র‍্যাঙ্কিং কত, মানে হচ্ছে সেই ইনভেস্টমেন্ট প্রজেক্ট থেকে আমার যে প্রফিটটা পাইতেছি, ঠিক আছে, সেই প্রফিটটা আমার কিরকম, আমার প্রফিটের লেভেলটা কিরকম বা হচ্ছে প্রফিটের পার্সেন্টেজটা কিরকম। ঠিক আছে, সেই প্রফিটটা কি আমি ইনভেস্টমেন্ট থেকে বেশি পাচ্ছি না হচ্ছে কম পাচ্ছি, সেই প্রফিটের পার্সেন্টেজের উপর ভিত্তি করে আমি যদি ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলোকে র‍্যাঙ্ক করি বা হচ্ছে র‍্যাঙ্কিং করি, ঠিক আছে, তো তখন সেই জিনিসটাকে কি বলা হয় বা হচ্ছে সেই টার্মটাকে কি বলি বা সেই অ্যাপ্রোচগুলোকে আমি কি বলবো। তো দেখা যাচ্ছে যে প্রফিটের উপরে যদি আমি এরকম র‍্যাঙ্কিং বেসড কোন একটা হিসাব করি বা কোন একটা অ্যাপ্রোচ চালাই, তো সে একটা জিনিসকে আমরা বলতেছি বা সে একটা টার্মকে আমরা বলতেছি যে প্রফিটেবিলিটি ইনডেক্স, মানে হচ্ছে কোন ইনভেস্টমেন্ট প্রজেক্টের প্রফিটেবিলিটি কত বেশি বেটার। ঠিক আছে, তো সেরকম যদি আমরা একটা হিসাব করি, তো দেখেন এখানে জাস্ট কি দেওয়া আছে যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস। ঠিক আছে, মানে আমাদের যে পরিমাণ ইনকাম হচ্ছে, ঠিক আছে, এখন হইতে পারে ইনকামটা 1 বছর পর আসতে পারে, 2 বছর পর আসতে পারে, 3 বছর পর আসতে পারে, প্রত্যেক বছর ইনকামের পরিমাণ চেঞ্জ হইতে পারে, মানে আনইভেন ক্যাশ ফ্লো থাকতে পারে, অথবা হচ্ছে প্রত্যেক বছর মানে অ্যানুইটি হিসাবে আমি কি পাইতে পারি সেম ইভেন ক্যাশ ফ্লো পাইতে পারি। তো এটা হচ্ছে প্রশ্নে যেরকম দেওয়া থাকবে ওইটার উপর ডিপেন্ড করবে। তো জাস্ট আপনারা এখানে কি পুট করবেন যে যত ধরনের ক্যাশ ইনফ্লো আছে সেগুলার প্রেজেন্ট ভ্যালু, মানে হচ্ছে যদি 10 বছরে অ্যানুইটি থাকে তো অ্যানুইটি হিসাব করে প্রেজেন্টে নিয়ে আইসা তারপরে সেই ভ্যালুটা বসাবেন, অথবা যদি আনইভেন ক্যাশ ফ্লো থাকে তখন হচ্ছে সেগুলাকে প্রেজেন্টে নিয়ে আইসা তারপরে সেই প্রেজেন্ট ভ্যালু টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বসাবেন। তো এইখানে দেওয়া আছে মানে সরাসরি ভ্যালু দিয়ে দিছে, ঠিক আছে, তো আপনাদের আর কষ্ট করা লাগতেছে না। তো যদি এরকম মানে আলাদা আলাদা দেওয়া থাকে তাহলে হচ্ছে হিসাব করে আপনাদের এখানে বসানো লাগবে, এবং নিচে থাকবে হচ্ছে কি পরিমাণ ইনভেস্টমেন্ট আমার দরকার। ঠিক আছে, তো জাস্ট এই দুইটা ভ্যালুকে যদি আপনারা ভাগ করেন তো তাহলে হচ্ছে আপনারা প্রফিটেবিলিটি ইনডেক্স পাওয়া যাবেন। তো এখানে দেখেন আমি হচ্ছে $81,000 আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে যখন হচ্ছে আমি $80,000 ইনভেস্ট করছি। ঠিক আছে, তো $80,000 ইনভেস্ট করে আমি পাইতেছি $81,000, এবং প্রজেক্ট বি তে দেখা যাইতেছে কি $5,000 ইনভেস্ট করে আমি পাচ্ছি $6,000। এখন মানে আপাত দৃষ্টিতে প্রজেক্ট বিটা মানে দেখতে ছোট হইলো, ঠিক আছে, মনে হইতেছে মাত্র $5,000 ইনভেস্ট করলাম $6,000 পাইলাম, আর ওখানে আমি $80,000 ইনভেস্ট করলাম $81,000 পাইলাম। ঠিক আছে, তো আলটিমেটলি যদি আপনি প্রফিটেবিলিটি ইনডেক্সটা করেন দেখা যাইতেছে কি
আপনার প্রজেক্ট বি তেই প্রফিটেবিলিটিটা বেশি। কারণ হচ্ছে আপনি যদি ৬,০০০ ভাগ ৫,০০০ দেন, ঠিক আছে, দেখা যাইতেছে যে আপনার ভ্যালুটা আসবে, আপনি যদি ৮১,০০০ ডিভাইডেড বাই ৮০,০০০ দেন, দেখা যাচ্ছে যে ওই রকম ভ্যালু আসবে না। ঠিক আছে, দেখা যাইতেছে তখন আপনার প্রফিটেবিলিটি হবে কত, 1.01। আর যদি বি প্রজেক্টে দেখেন তখন হচ্ছে আপনার ভ্যালু চলে আসবে 1.20। তো এইখানে হচ্ছে তাহলে আপনি কোন প্রজেক্টটা সিলেক্ট করবেন, প্রজেক্ট এ নাকি প্রজেক্ট বি? প্রজেক্ট বি প্রজেক্ট বি, কারণ হচ্ছে যেখানে হচ্ছে আপনার প্রফিটেবিলিটি ইনডেক্স বেশি, সেই প্রজেক্টটাতে আপনার চুজ করতে হবে। কারণ হচ্ছে এটার মধ্যে মানে এই প্রজেক্টটা নিলে আপনার প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি, বা হচ্ছে ওই প্রজেক্টটা নিলে আপনার প্রফিট পাওয়ার সম্ভাবনা কম। তো এইরকম ডিসিশনের উপর বেস করে আপনার হচ্ছে প্রজেক্ট চুজ করা লাগবে। তো আলটিমেটলি যদি আপনার মানে এই রকম ম্যাথ চলে আসে বা হচ্ছে এরকম ডিসিশন, মানে এরকম জাস্ট হচ্ছে সিম্পল দেওয়া থাকে, জাস্ট আপনার কি পরিমাণ ইনভেস্ট হচ্ছে আর কি পরিমাণ আপনি ক্যাশ ফ্লো পাইতেছেন, ঠিক আছে, এরকম কিন্তু ট্রিকি কোশ্চেন অনেক সময় থাকতে পারে। দেখা যাচ্ছে যে আপনার প্রশ্ন অনেক বড়, ঠিক আছে, কিন্তু আপনি হচ্ছে জাস্ট উত্তর কি মানে প্রশ্নটা কি করলো, প্রশ্ন করলো হচ্ছে জাস্ট কোন প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এখন হচ্ছে আপনি সবকিছু খেয়াল টেয়াল না করে মানে আপনি করা শুরু করলেন টোটাল কস্ট অ্যাপ্রোচ দিয়ে বা হচ্ছে এনপিভি হিসাব করে করা শুরু করলেন, কিন্তু একটু মাথা খাটাইলে দেখা যেত কি এই জিনিসটা হচ্ছে আমি কি জাস্ট প্রফিটেবিলিটি ইনডেক্স দিয়েও আমি ম্যাথটা করতে পারতেছি, ঠিক আছে। তো তখন দেখা যাচ্ছে যে আপনি যদি প্রফিটেবিলিটি ইনডেক্স হিসাব করে জাস্ট ডিসিশনটা দিয়ে দেন যে এই প্রজেক্ট অ্যাকসেপ্টেবল, তখন আপনার কষ্ট কম করা লাগতেছে এবং ম্যাথের নাম্বার দেখেও আপনি মানে এই জিনিসটা ডিসাইড করতে পারবেন। এখন যদি দেখেন অনেক ডাটা দেওয়া, ঠিক আছে, মানে কোন প্রজেক্ট চুজ করবেন, আপনার ম্যাথের নাম্বার 2, তখন আপনি কি করবেন, সেই 2 নাম্বার ম্যাথের জন্য আপনি কি টোটাল কস্ট অ্যাপ্রোচ পুরোটা করবেন বা হচ্ছে ভাইগা ভাইগা করবেন? তখন দেখা যাবে যে কি আপনি সব ভ্যালুগুলা এরকম নিয়ে আইসা টোটাল ইনভেস্টমেন্ট আর হচ্ছে টোটাল ক্যাশ ইনফ্লো হিসাব করে জাস্ট ভাগ করে দিয়ে এরকম প্রফিটেবিলিটি ইনডেক্স বের করে ডিসিশন দিয়ে দিবেন। বুঝা গেছে? আর যদি দেখেন যে ম্যাথের মধ্যে নাম্বার বেশি আছে বা হচ্ছে প্রশ্নে একদম উল্লেখ করে দেওয়া আছে টোটাল কস্ট অ্যাপ্রোচ মেনে তারপরে করতে বলছে, তখন তার কোনো উপায় নেই, ঠিক আছে, তখন তো ওই অ্যাপ্রোচই আপনার করা লাগবে। তো বুঝা গেছে। তো আজকে মোটামুটি 3টা অ্যাপ্রোচ করলাম, একটা হচ্ছে লিস্ট কস্ট ডিসিশন, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, আরেকটা হচ্ছে আমার প্রফিটেবিলিটি ইনডেক্স। তো এখানে বুঝতে কারো কোনো ধরনের সমস্যা আছে কি? স্যার প্রফিটেবিলিটি ইনডেক্সটা একটু স্যার মানে সামারি করে দেন স্যার, নেটের জন্য ভালো করে শুনতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, স্যার প্রথমটা আবার একটু দেখে দিলে ভালো। হ্যাঁ, প্রফিটেবিলিটি ইনডেক্সটা আমি বলতেছি শুনেন। প্রফিটেবিলিটি ইনডেক্সটা হচ্ছে আপনার কোন একটা প্রজেক্টের মানে প্রফিট মানে কোন একটা প্রজেক্ট থেকে প্রফিট পাওয়ার অ্যাবিলিটি, মানে সেই প্রজেক্টটা কি পরিমাণ প্রফিট আপনাকে দিতে পারবে, ঠিক আছে, তো সেইটার র্যাঙ্কিংটা প্রকাশ করবে। তো মনে করেন যে আপনার কাছে যদি 2টা প্রজেক্ট থাকে, এখন সেটা কি করবে, মানে আমার প্রফিটেবিলিটি ইনডেক্স থেকে বুঝতে পারবো যে কোন প্রজেক্টটা প্রফিট বেশি দিতে পারবে। যেই প্রজেক্টটার প্রফিটেবিলিটি ইনডেক্সটা বেশি থাকবে, ঠিক আছে, সেই প্রজেক্টটা মনে করতে হবে কি আমার প্রফিট বেশি দিতে পারবে। তো এখন হচ্ছে এখানে জাস্ট সিম্পল ক্যালকুলেশন, যে প্রথমে আপনার কি আছে, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, ঠিক আছে, তো আপনার যত ধরনের ক্যাশ ইনফ্লো আছে সবগুলার আপনি প্রেজেন্ট ভ্যালুটা এখানে বসাবেন। তো এখন এখানে তো সরাসরি আপনার ভ্যালু দেওয়া আছে, তো এরকম সরাসরি ভ্যালু নাও দেওয়া থাকতে পারে, আপনার থাকতে পারে যে 1 থেকে 10 বছরের ভিতরে আপনার $5,000 করে আপনার ইনফ্লো হয়েছে। তো তখন আপনি প্রেজেন্ট ভ্যালু কেমনে হিসাব করবেন, তখন প্রেজেন্ট ভ্যালু হিসাব করবেন যে $5,000, ঠিক আছে, তো 10 বছরের জন্য তো একটা ডিসকাউন্ট রেটও দেওয়া থাকবে। তো 10% মনে করেন যে ডিসকাউন্ট রেট যদি দেওয়া থাকে, তো 10% ডিসকাউন্ট রেটের জন্য 10 বছরের ফ্যাক্টর দিয়ে তখন আপনি $5,000 কে গুণ করবেন, গুণ করলে আপনি প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবেন। তো সেই প্রেজেন্ট ভ্যালু আপনি এখানে বসাবেন, আর নিচে হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা দিয়ে তারপর প্রফিটেবিলিটি ইনডেক্সটা বের করবেন। তো যেই প্রজেক্টের প্রফিটেবিলিটি ইনডেক্স বেশি, সেই প্রজেক্ট বেশি ডিজায়ারেবল, ঠিক আছে, কারণ হচ্ছে আপনি দেখে বুঝতে পারতেছেন যে এই প্রজেক্ট থেকে আমি বেশি প্রফিট পাইতেছি, এই প্রজেক্ট থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি, তো আমি এটাই নিব, ঠিক আছে। তো আপাত দৃষ্টিতে এখানে $5,000 আর $6,000 দেখতে ছোট মনে হইলো, আলটিমেটলি আমার কি এই প্রজেক্ট বি থেকে আমার প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমার প্রফিটেবিলিটি ইনডেক্স সেই প্রমাণই দিতেছে। বুঝাইতে পারছি প্রফিটেবিলিটি ইনডেক্স? স্যার প্রথম টপিকটা একটু সামারি করলে ভালো হতো স্যার। লিস্ট কস্ট ডিসিশন, জি স্যার। আচ্ছা, লিস্ট কস্ট ডিসিশন হচ্ছে আপনার মানে 2টা প্রজেক্ট দেওয়া থাকবে বা হচ্ছে 2টা অল্টারনেটিভ দেওয়া থাকবে, তো আপনি সেম আগে যেভাবে যা কিছু করছেন জি স্যার। এখানেও সেইভাবেই সেম হিসেব করবেন, ঠিক আছে, যে আগে যেরকম ভাবে প্রেজেন্ট ভ্যালু বের করছেন
এখানেও সেরকম ভাবে প্রেজেন্ট ভ্যালু বের করবেন। ঠিক আছে, যে আপনার কি পরিমাণ আউটফ্লো হচ্ছে সেই আউটফ্লো গুলা বসাবেন। যেমন এই জায়গায় হচ্ছে আমার পারচেজে কি আউটফ্লো হইতেছে, তারপর হচ্ছে অপারেটিং কস্টে কি আউটফ্লো হচ্ছে, সেলভেজ ভ্যালু পাইয়ে আমার কি ধরনের ইনকাম হচ্ছে। তো এইগুলা বসায় আপনি এনপিভি বের করবেন। একটা হচ্ছে মানে আপনার প্রথম অল্টারনেটিভের জন্য এনপিভি বের করবেন, দ্বিতীয় অল্টারনেটিভের জন্য আপনি এনপিভি বের করবেন। দেখবেন তারপর হচ্ছে কোন মানে অল্টারনেটিভে আপনার কম খরচ হচ্ছে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার কি লিস্ট কস্ট ডিসিশন। ঠিক আছে, লিস্ট কস্ট ডিসিশন মানে হচ্ছে আমার কোন প্রজেক্টে খরচ কম হচ্ছে। ঠিক আছে, তো যে প্রজেক্টে খরচ কম হইতেছে আপনি সেটা চুজ করবেন। বুঝাইতে পারছি? বুঝছি স্যার। আচ্ছা, তো ডিটেইলসটা হচ্ছে আপনি রেকর্ডিংটা একটু দেখে নিন, যেহেতু সময় মানে কাছে আসছে, তো আর কি ডিটেইল আবার বলতে পারলাম না। রেকর্ডিংটা আপনি একটু দেখে নিন, তো বুঝতে পারবেন। মেইন সামারি হচ্ছে এটাই, মানে হচ্ছে আগে যেরকম ভাবে করছেন সেরকম ভাবেই করবেন, কিন্তু এটাতে দেখা যাচ্ছে যে আপনার ওইগুলাতে যেরকম হচ্ছে এনপিভি পজিটিভ আসতো, তো এটাতে হচ্ছে পজিটিভ আসতেছে না, কারণ হচ্ছে এখানে মানে ইনকামের কোনো ধরনের সোর্স বলা নেই। ঠিক আছে, শুধুমাত্র খরচটাই বলা আছে, বা আর হচ্ছে শুধুমাত্র সেলভেজ ভ্যালুটাই দেওয়া আছে। তো দেখা যাচ্ছে আলটিমেটলি তাহলে আমি কিসের ভিত্তিতে চুজ করব যে কোন প্রজেক্টটা বেটার? ঠিক আছে, তো আমি এটার ভিত্তিতেই চুজ করব, তো যেই প্রজেক্টের আমার খরচটা কম সেই প্রজেক্টটি আমার ডিজায়ারেবল। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি ক্লাস এই পর্যন্তই। তো আরেকটা ক্লাস লাগবে মোটামুটি আপনাদের এই চ্যাপ্টারটা শেষ করতে। প্রফিটেবিলিটি ইনডেক্স পর্যন্ত পড়া তো হয়ে গেছে, তারপরে আছে পেবেট পিরিয়ড, আর কি আছে লিমিটেশনস, সিম্পল রেট অফ রিটার্ন, তার বেশি নাই। জাস্ট কালকে আরেকটা ক্লাস করলে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। কালকে ক্লাস করবেন? জি স্যার, করা যেতে পারে স্যার। আগামীকালকে সকালে ক্লাস করা যেতে পারে, সকালের দিকে। হ্যাঁ, সকালে স্যার, কয়টায়? আগামীকাল আমাদের ম্যাথ ক্লাস নাই সকালে। 10টায় ক্লাস করবেন? স্যার আপনার 9:45 দিকে। 10টা থেকে শুরু করেন, কালকে ক্লাস বেশিক্ষণ লাগবে না, দেখা যাচ্ছে যে 20-25 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। দুইটা জাস্ট দুইটা টার্ম রয়েছে জি স্যার, বাকি আছে। সমস্যা নাই আমার। তাহলে 10টার দিকেই ওকে থাক, স্যার। সমস্যা নেই। আস্তে ধীরে আপনারা ঘুম থেকে ওঠেন, মানে এত সকাল সকাল কষ্ট করে ঘুম থেকে ওঠার দরকার নেই। আচ্ছা, তাহলে আগামীকালকে 10টায় ক্লাস, আর আপনি ওকে স্যার। রেকর্ডিংটা দিয়ে দিব, সমস্যা নাই। তো আজকে ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ। ওকে স্যার। আদাব স্যার।